হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আজকে আমাদের ট্র্যাডিশনাল ভিডিওর আগে আমি কিন্তু আজকে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং দিকে নিয়ে যেতে চাইছি। দ্বিতীয়ত বলি, ইন্ডিভিজুয়ালি অনেকে চাইছেন শিখতে। অ্যাকচুয়ালি আমার মানে শরীরের অবস্থা অনুযায়ী আমি কিন্তু ওইভাবে ওই স্ট্রেসটা নিতে পারবো না। তো বেসিক্যালি আপনারা চাইলে কিন্তু আমি কিন্তু কিছু বড় বড় ভিডিও বানিয়ে আপনাদেরকে জিনিসটা সহজ করে দিতে পারি। সেটা আমি আমার ফ্রি টাইমে করে আমি ভিডিও আপলোড করলাম। সেখানে যে সমস্ত কোয়ারি আসবে সেগুলো আপনারা আপনাদের মতো করে জিজ্ঞেস করবেন। আমি যতটা সম্ভব আমি সেগুলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে একটা ইন্টারেস্টিং টপিক প্রথমে ডিসকাস করব, তারপরে আমরা আমাদের নর্মাল ডিসকাশনে যাব। জিনিসটা কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং, মানে অ্যাটলিস্ট প্রসেসটা জেনে নিন, একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। ফ্রেন্ডস, আমরা বারবার ধরে বলি নিফটি ইন্ডেক্স, ঠিক আছে? আমি আজকে আপনাদেরকে নিফটি ইন্ডেক্স নিয়ে প্রথমে কি করবেন, প্রথমে আপনারা এক সেকেন্ড, প্রথমে আপনারা এখানে কি করবেন, এনএসসি টাইপ করুন। ওকে, এনএসসি টাইপ করার পরে দেখবেন এনএসসি সাইট চলে এসছে। এবারে এনএসসি সাইটে মার্কেট ডাটা বলে একটা জায়গা আছে। মার্কেট ডাটার কাছে ইন্ডাইসেস আছে। এখানে যদি যান ইন্ডাইসেসে, এখানে দেখতে পাবেন কি, এখানে নিফটির বিভিন্ন রকমের টিম তৈরি করা আছে। নিফটি 50, নিফটি নেক্সট 50, নিফটি 100, মানে ধরুন ইন্ডিয়া টিম, কেরল টিম, রাজস্থান টিম, হয় না এরকম, ইন্ডিয়া জুনিয়র, লাইক দ্যাট ওয়ে। এবারে যদি দেখেন, এবং তাহলে এগুলো হচ্ছে নিফটি ইন্ডেক্স, বিভিন্ন রকমের ইন্ডেক্স। নেক্সট হচ্ছে, আর এখানে অনেক কিছুই আছে। দেখুন, বেশি জিনিসের মধ্যে ঢুকতে চাইবেন না, যতটুকু বলছি ততটুকু শেখার চেষ্টা করবেন। ওকে, তাহলে নিফটি ইন্ডেক্স গুলো আমরা দেখলাম। দ্বিতীয়ত হচ্ছে সেক্টরাল ইন্ডেক্স গুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন নিফটি ব্যাংক, আমি অনেকবার আপনাদের দেখিয়েছি। নিফটি ব্যাংক, নিফটি অটো, নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস, এফএমসিজি, আইটি, ঠিক আছে? এই অবধি আপনারা লিমিটেড রাখবেন, এর চেয়ে আর আগে বাড়বেন না। ক্লিয়ার? এবারে আমি দেখাচ্ছি কি, ধরুন নিফটি 50, তারপরে কি আছে, নিফটি নেক্সট 50, নিফটি 100, নিফটি 200, নিফটি 500, অর্থাৎ 500 কোম্পানিকে নিফটি 500 এর মধ্যে রাখা আছে। আবার নিফটি মিড ক্যাপ 50, অ্যাজ পার তাদের মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু এই ক্রাইটেরিয়া ভাগ করা হয়েছে। নিফটি মিড ক্যাপ 100, নিফটি স্মল ক্যাপ 100, ওকে, নিফটি মিড ক্যাপ 150, নিফটি স্মল ক্যাপ 50, এরকম করে আপনি অনেক পাবেন। আবার ধরুন আপনি নিফটি 50-তে কি কি শেয়ার আছে, যেই এখানে ক্লিক করবেন, সেখানে গেলে কিন্তু টোটাল ওই ইন্ডেক্সের মধ্যে যে 50টা শেয়ার আছে সেগুলো সম্বন্ধে আপনাকে ডিটেলসে দিয়ে দেবে, সেগুলো সম্বন্ধে আপনাকে ওখানে দিয়ে দেবে। ওটা আমাদের আলোচ্য বিষয় আপাতত নয়। আচ্ছা, তেমনি ভাবে নিফটি নেক্সট 50-তে গেলে সে কিন্তু আলাদা একটা স্ক্রিন খুলে দেবে, যেখানে কিন্তু নিফটি নেক্সট 50-র যে সমস্ত শেয়ার আছে সেগুলো কিন্তু তার মধ্যে চলে আসবে। এই শেয়ারগুলো কিন্তু নিফটি 50-তে নেই, এগুলো কিন্তু নিফটি নেক্সট 50-র মধ্যে আছে। এই অবধি ক্লিয়ার? এবারে দেখুন, এবারে আমি যেটা বলতে চাইছি, নাও মার্কেট যেটা সিগন্যাল দেওয়ার চেষ্টা করছে, সেই সিগন্যালটা কি এবারে বোঝার চেষ্টা করুন। মার্কেট বলছে গত 2 বছর ধরে লার্জ ক্যাপ সেক্টর পারফর্ম করেনি। কারা পারফর্ম করেছে না, বিভিন্ন স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ইন্ডেক্স পারফর্ম করেছে। তার উদাহরণ কিভাবে আমি দেখাবো, দেখুন। ধরুন এটা হচ্ছে নিফটি 50, আমরা এইখানে 2020 অবধি করেছি। দেখুন, এটা যত এদিকে টেনে আনবো না,
এটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, তখন আমি রিটার্নটা বোঝাতে পারবো না। তাই আমি কি করেছি, এটাকে ছোট করে দিয়েছি যাতে স্ক্রিনে 2020 ওই যে ফলটা থেকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। ওকে, নাও তাহলে এটা কি নিফটি 50 ইন্ডেক্স। এবারে আমি এর সঙ্গে একে একে করে কম্পেয়ার করতে চেষ্টা করে যেটা বোঝাতে চাইবো সেটা বোঝার চেষ্টা করব। নাও আমি এর সঙ্গে তুলনা করতে চাইছি নিফটি স্মল ক্যাপ 50। নিফটি ইন্ডেক্সের সঙ্গে আমি নিফটি স্মল ক্যাপ বা মিড ক্যাপকে তুলনা করব। এবারে দেখুন, আমি যদি এইখানে আমি তুলনা করছি নিফটি মিড ক্যাপ, এখানে চলে আসবে নিফটি মিড ক্যাপ 50 চলে এসছে। নাও সি দা ম্যাজিক। কি ম্যাজিক? এই পোর্শন থেকে নিফটি যদি 111% রিটার্ন দিয়েছে, এই যে উদাহরণস্বরূপ আমি বলছি, দেন মিড ক্যাপ 50 কত রিটার্ন দিয়েছে? 243%। ওকে, এবারে একই জায়গাতে আমি নিফটি স্মল ক্যাপ 50 কে আনতে চাইছি, এখানে প্লাস করব। নিফটি স্মল ক্যাপ স্মল ক্যাপ 50, নিফটি স্মল ক্যাপ 50 এসে গেছে। দেখুন, এবারে দেখুন, তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে মূল নিফটির তুলনায় নিফটি মিড ক্যাপ 50 বা নিফটি স্মল ক্যাপ 50 তার চেয়ে অনেক বেশি রিটার্ন দিয়েছে, ডবলের চেয়েও বেশি, কোনটা 1.5 গুণ রিটার্ন দিয়েছে। এটা বোঝাতে কোনো অসুবিধা হলো না। নাও মার্কেট ইজ ডিভাইডেড কিসে? মার্কেটে দেখুন, মার্কেটে পয়সা একটা কনস্ট্যান্ট, মার্কেটের পয়সা রোটেট হতে থাকে, মার্কেটে পয়সা রোটেট হতে থাকে, একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে যেতে থাকে। নাও মার্কেট যেটাতে দ্বিধা বিভক্ত, নাও মার্কেট বলছে যে সমস্ত সেক্টর বা যে সমস্ত ইন্ডেক্স অলরেডি পারফর্ম করেছে, দেখুন কোয়ালিটির দিক দিয়ে এদের তুলনায় এদের কোয়ালিটি তো খারাপ, এরা হচ্ছে রাজা, এরা বিরাট কোহলি, এরা হচ্ছে রোহিত শর্মা, কিন্তু এরা কোনো রাজ্যের প্লেয়ার। ওকে, বিভিন্ন অ্যাঙ্গেলে তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী। এবারে ধরুন আমরা কিন্তু মানে রিটেল ইনভেস্টর কিন্তু বন্ধ হয়ে আছে কিসে? এগুলোতে স্মল ক্যাপ 50, মিড ক্যাপ 50, স্মল ক্যাপ 400 কি মিড ক্যাপ 400 কি মিড ক্যাপ 200, এগুলোর মধ্যে। তার মধ্যেও আবার ক্যাটাগরি ভাগ আছে, সেটাও আমি আপনাদেরকে অল্প একটু করে আমি ডিসকাশন করে দেবো। এবারে তাহলে মার্কেট বলছে নাও মানি উইল ফ্লো ফ্রম দিস and this to Nifty or large cap। এই যে স্মল ক্যাপ বা মিড ক্যাপ থেকে টাকা এবারে ডাইভার্ট হবে কোন দিকে? না লার্জ ক্যাপের দিকে। লার্জ ক্যাপ ধরুন কারণ 1.5 লক্ষ টাকা তার কি আছে না মার্কেট ক্যাপিটাল, সে আজকে 3-4 বছর পারফর্মই করেনি, আমি দেখাবো আপনাকে, আমি সেটাও দেখাবো, সেগুলো পারফর্ম করেনি। নাও এই সমস্ত ইন্ডেক্স কারেকশন হতে পারে, অল প্রবাবিলিটি এই সমস্ত ইন্ডেক্স কারেকশন হবে, দিয়ে টাকা কিন্তু লার্জ ক্যাপে যাবে। ছোট ছোট শেয়ার যেগুলো বেড়ে গেছে ধরুন 7 গুণ 8 গুণ 10 গুণ,
সেই সমস্ত জায়গায় সেলিং হবে বা সেগুলো নিচে নামবে, আর বড় বড় শেয়ার পারফর্ম করবে। বুঝাতে পারলাম? এবারে দেখুন, তাহলে এটুকু আপনার ক্লিয়ার। এবারে বলি, এবারে আমি এ দুটোকে ডিলিট করে দিলাম। নিফটি 50 যেরকম আছে, নিফটি 50-র এখানে যদি যাই আমরা, দেখুন নিফটি নেক্সট 50 আছে, মানে এই নিফটির পরে যে শেয়ারগুলো তারা এখানে আছে, নিফটি নেক্সট 50। এবারে আমি ওই জায়গাটাতে নিফটি নেক্সট 50 কে নিয়ে আসছি, ওই একই জায়গাতে নিফটি নেক্সট 50। ওকে, নাও সি, যদি দেখেন এ যা রিটার্ন দিয়েছে তার চেয়ে প্রায় 50% বেশি রিটার্ন এ দিয়েছে। অর্থাৎ এ যদি 111% রিটার্ন দিয়েছে, এ তাহলে 172% রিটার্ন দিয়েছে। মানে তার মূল ইন্ডেক্সের মধ্যেকার শেয়ার গুলো যেভাবে বেড়েছে সেই অনুযায়ী ইন্ডেক্সটা তো তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে নিফটি 50-র তুলনায় নিফটি নেক্সট 50 এইভাবে পারফর্ম করেছে। এবারে দেখুন, এখানে যদি যাই আমি, দেখুন নিফটি নেক্সট 50-তে কে কে আছে, মানে আপনাদের কাছে নেওয়া আছে কিছু শেয়ার, সেগুলো নিয়ে আমি চর্চা করছি। যেমন ধরুন LTIM, লার্সেন এন্ড টুব্রো ইনফোটেক মাইন্ডট্রি, বড় শেয়ার, তার মার্কেট ক্যাপ কত, 1 লক্ষ কোটি টাকার বেশি, 1,85,000 কোটি টাকা। ওকে, কি লজিকটাই নিয়ে যাচ্ছি সেটা জানার চেষ্টা করব। নাও অন দ্যাট ইন্ডেক্স আপনি যদি দেখেন যে নিফটি নেক্সট 50 বেড়ে গেছে এতটা, কিন্তু সেখানে যদি দেখি একটা শেয়ার তার মধ্যে, একটা অত্যন্ত ভালো শেয়ার তার মধ্যেকার, সে কিন্তু সরি, আমি এভাবে বললে আপনি বুঝতে পারবেন না, আমি অন্যভাবে বোঝাচ্ছি। নাও ওকে, আমরা LTIM এ চলে এসেছি। কেন LTIM এলাম? এবারে LTIM এর যদি ইন্ডেক্সটা দেখি, কোন ইন্ডেক্সে আছে সে, না নিফটি নেক্সট 50-তে আছে, নিফটি নেক্সট 50-তে আছে। আমি যদি এখানে নিফটি শুধু নেক্সট 50 কে নিয়ে যাই, নিফটি নেক্সট 50, তাহলে নিফটি নেক্সট 50 র্যালি দিয়েছে এই জায়গা থেকে মার্চ 2023 থেকে, তাহলে সে কি করেছে, তার ডবলের বেশি করেছে। হোয়ারএজ ওই ইন্ডেক্সে কিছু হেভি ওয়েট আছে যে কিন্তু পারফর্ম করে। কে সে? ধরুন LTIM, সে এখনো তার যে 5 বছর আগেকার হাই, নভেম্বর 21-এর হাই পারফর্ম, মানে সেই জায়গায় যায়নি। নাও দে উইল পারফর্ম, এখন এরা পারফর্ম করবে, এরা টুকটুক করে তাই হাইতেও যাবে। আগামী 2 বছর ধরে আমি যদি ভাবি, একটা লং হরাইজন ভাবি, আগামী 2 বছর ধরে এরা এই সমস্ত জায়গায় যাবে বা সেখান থেকে আরো উপরে যাবে। দেখুন, যদি আপনি মূল ইন্ডেক্সের সঙ্গে তুলনা করতে চান, তাহলে কিন্তু এই জায়গা থেকে, আমি যদি মার্চ 20 থেকে বলি, সেখান থেকে কিন্তু সে বেশি রিটার্ন দিয়ে দিয়েছে। বাট গত 3-4 বছর ধরে কিন্তু সে কোনো রিটার্ন দেয়নি। নাও হিজ টার্ন টু গিভ রিটার্ন, কারেক্ট? তাহলে এইভাবে আমরা কিটা কনক্লুড করতে চেয়েছি,
যে প্রচুর ইন্ডেক্স আছে, এখানে যত মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্স আছে, মার্কেট এক্সপার্টরা তারা প্রেডিক্ট কি করছে যে স্মল ক্যাপ মিড ক্যাপ ইন্ডেক্স থেকে যে র্যালি হয়েছে সেটা মূল নিফটির তুলনায় অনেক বেশি। ধরুন আরেকবার আমি যদি একটা ছোট উদাহরণ নিয়ে যদি দেখাই, এটা নিফটি 50, আমি ধরুন এর সঙ্গে একটা নিফটি স্মল ক্যাপের আর একটা কোনো একটা তুলনা করলাম, ধরুন নিফটি এই যে স্মল ক্যাপ 250, যদি আমি তাই তুলনা করি তাহলে দেখা যাচ্ছে কি যে এটাকে নিয়ে যেতে হবে ওই জায়গাতে। যদি লং টার্ম হরাইজেন দেখেন তাহলে কিন্তু আপনি তুলনাটা বুঝতে পারবেন না। এই জায়গা থেকে যদি দেখি যদি 111% রিটার্ন দিয়েছে এই নির্দিষ্ট টাইমে, কিন্তু 254% রিটার্ন দিয়েছে, মিনস এই সমস্ত ইন্ডেক্সের যে সমস্ত শেয়ার তাতে সেলিং হবে, এদের বাড়ার প্রবণতাটা থাকবে না, এরা কারেকশন মোডে আসবে, সেইখানকার পয়সা এই সমস্ত শেয়ারগুলোতে ঢোকার সম্ভাবনা অত্যন্ত প্রবল। মিনস হাই বা লার্জ ক্যাপ স্টক আগামী 2 বছর পারফর্ম করবে বলে মার্কেট কিন্তু প্রেডিকশন করছে। ঠিক আছে, তো মূল জিনিস হচ্ছে এই জিনিসগুলো কিন্তু নিজেরা একটু অ্যানালাইসিস করবেন। এমন কোনো রকেট সায়েন্স নেই, 1-2 বার দেখতে চর্চা করতে 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 আপনারাও সবকিছু জিনিস আস্তে আস্তে চেপে যাবে। সুতরাং মূল মেসেজ কি, ধরুন এখন যদি আপনারা কোনো কারণে ধরুন আপনারা ফেসে আছেন, যদি ফেসে গেছেন, ধরুন কেউ 52 উইক হাইতে কিনেছেন, কি কোনোভাবে কিনে আপনি ফেসে গেছেন, বাট ইউর ইনভেস্টমেন্ট লিমিট ইজ ধরুন 50,000, 1 লাখ। শেয়ার বাজারে কিন্তু একটু বড় ক্যাপিটাল না হলে কিন্তু বিজনেস করতে আপনি পারবেন না, ধীরে ধীরে আপনাকে বাড়াতে হবে। সুতরাং এখন থেকে যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু আপনার উচিত লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট। এবং আপনার যদি ধরুন আমি যদি বলি আপনাকে যে 2 বছরের হরাইজেনে এই সমস্ত শেয়ার 50% রিটার্ন দেবে, তাহলে আমাদের যে মূল 20% CAGR হারে যে গ্রো করার যে টার্গেট, তাহলে সেটা বাড়বে, আমার ক্রাইটেরিয়াতে সেটা পড়ে যাচ্ছে। ঠিক আছে, সুতরাং এমতো অবস্থায় এখন যেমন ধরুন আরো কিছু উদাহরণ দিচ্ছি আমি আপনাকে, লার্জ ক্যাপে উদাহরণ দিচ্ছি, আমি এই স্মল ক্যাপটাকে হাটিয়ে দিচ্ছি। এবারে দেখুন তাহলে নিফটি 50 এইভাবে মুভমেন্ট দিয়েছে। এবারে যখন আমি এর সঙ্গে ধরুন এইখানে যদি আমি অন্য একটা শেয়ারের কম্পারিজন করি, ধরুন LTIM, এই পার্টিকুলার টাইমে এই পার্টিকুলার টাইমটাতে তাহলে কি দেখা যাচ্ছে যে নিফটি কিন্তু LTIM এর তুলনায় ভালো পারফর্ম করেছে। ক্লিয়ার? আবার আমি এই জায়গা থেকে ধরুন যেটা আমাদের করছি, ওকে, এইখান থেকে এবারে আমি কি করব না, আমাদের যে সমস্ত পছন্দের শেয়ার, যেমন ধরুন HDFC ব্যাংক, আমি যদি এইখানে এই পার্টিকুলার টাইমটাতে যদি আমি দেখার চেষ্টা করি যে HDFC ব্যাংকের পারফরমেন্স কেমন, HDFC ব্যাংক অর্থাৎ নিফটি যদি 127% বেড়েছে, HDFC ব্যাংক কিন্তু 109% বেড়েছে, মিনস 20% কম বেড়েছে, 20% কম বেড়েছে, সরি এইটা এবারে দেখুন, তাহলে এটা যদি এটা ধরুন আমি আরো ক্লিয়ার করি, ধরুন নিফটি যে ক্র্যাশ হয়েছিল কোথায় এসেছিল, নিফটি ক্র্যাশে এসেছিল ধরুন 7,500-তে। ঠিক আছে, 7,500-তে সে কোথায় উঠেছে ধরুন 26,000-এ। আবার আপনি যদি দেখেন HDFC ব্যাংক, এবার আমি
জিনিসটাকে ক্লিয়ার করে দিচ্ছি। এখান থেকে আমি শুধু চলে যাচ্ছি এইচডিএফসি ব্যাংকে। সরি, ওকে। এবার যদি আমি এইচডিএফসি ব্যাংকে আমি আলাদা করে যাচাই করার চেষ্টা করি, যে ফলটা হয়েছিল কোথায়, ধরুন এই জায়গাতে, ওকে। আমি যদি এর লো দেখি, ধরুন 729, তাহলে 729 থেকে সে কোথায় এসছে, ধরুন 1732, তার মানে সে কত পার্সেন্ট বেড়েছে, 150%। আর নিফটি সে কোত্থেকে কোথায় গেছে, সে বেড়েছে প্রায় 400%। দেখুন সে কোথায় ছিল, নিফটি কোথায় নেমেছিল, 7,000, ধরুন 400, 500, 600 এরকম যায়, 7,500। 7,500 থেকে সে কোথায় গেছে, 26,000। ঠিক আছে, তাহলে সেই হিসাবে ও দেখতে গেলে প্রায় 350% গেছে, কিন্তু এইচডিএফসি ব্যাংক বাড়েনি। ঠিক আছে। আবার আপনি যদি দেখেন কোটাক ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক, আপনি যদি দেখেন এই ফল 1034 থেকে সে ধরুন বর্তমান যে কন্ডিশন আছে মাত্র 80% বেড়েছে, কিন্তু মূল নিফটি অনেক আগে বেড়ে গেছে। সুতরাং আপনি যদি এই সমস্ত টাইম থেকে এই সমস্ত শেয়ারগুলোকে ধরে বসে চুপচাপ থাকতে পারেন, তাহলে কিন্তু আপনি আগামী 2 বছর অত্যন্ত কমফোর্টেবলি 50% রিটার্ন পাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। আপনাদের এই যে টোটাল লজিকটা আমি বুঝালাম, কেমন বুঝলেন আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি কিন্তু আরো বিভিন্নভাবে মার্কেটটাকে একটা জিস্ট বানিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এক এক দিন করে। ঠিক আছে, এবার আমরা মূল চলে আসি আজকের মার্কেটে। ফ্রেন্ডস, আজকে নিফটি প্রায় 368 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে, আরো হয়তো 30-35 পয়েন্ট নিচে গেছিল। 25,765-70 দিকে এসছিল। ফাইনালি ক্লোজিং কত দিয়েছে, 368। ব্যাংক নিফটি প্রায় 856 পয়েন্ট নিচে এসছিল, 52,978 ফাইনালি ক্লোজিং দিয়েছে। ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর আজকে প্রায় 6,646 পয়েন্ট 6,646 কোটি নেট বাই করেছে, কিন্তু এফআইআই 9,792 কোটি টাকা সেল করেছে। মিনস ইন্ডেক্স মানে ইনস্টিটিউশনের তরফ থেকে কিন্তু আজকে নিফটি মানে মার্কেট থেকে টাকা তোলা হয়েছে প্রায় 3,300 কোটি টাকার কাছাকাছি, কি 3,200 কোটি টাকার কাছাকাছি। এবারে মূল লজিক, উপরে গেছিল মার্কেট, নিচে আসবে, 10% উপরে গেছে, 3% নিচে আসতে পারে, বাট অনেক লজিক আছে আজকের এই ফলের পেছনে। প্রথম ফলটার কারণ হচ্ছে, আপনারা দেখেছেন যে যখন 4 জুন আমাদের যখন ইনিশিয়াল টাইমে যখন দেখাচ্ছে যে বিজেপি এবং কংগ্রেসের একটা টাইম নাকি সমান সমান হয়ে গেছিল, সেক্ষেত্রে নিফটি কিন্তু সেই মুহূর্তে 10% পর্যন্ত ফল করে গেছিল। সিচুয়েশনটা মনে করার চেষ্টা করুন। আবার যখন ধীরে ধীরে সিচুয়েশনটা কিছুটা বেটার হলো, তখন মার্কেট কিছুটা রিকভার করলো, বাট যখন গভর্নমেন্ট মেজরিটি পেল না, তখন কিন্তু মানে বিজেপি যখন মেজরিটি পেল না, তখন কিন্তু মার্কেট কিছুটা স্কেপটিক্যাল ছিল। জাপানে কি হয়েছে, জাপানে কিন্তু তার প্রাইম মিনিস্টার চেঞ্জ হয়েছে, শিগেরু ইশিবা টু বিকাম জাপানস নেক্সট প্রাইম মিনিস্টার টু রিপ্লেস ফুমিও কিশিদা। ফুমিও কিশিদা আগে ছিল, বর্তমানে কে হলো, শিগেরু ইশিবা। এবং উনি খুব তাড়াতাড়ি জাপানের ইলেকশন করবেন 10-15 দিনের মধ্যে। অ্যাজ এ রেজাল্ট, যেহেতু সেখানে একটা মানে ক্লিয়ার কাট শিফট হলো লিডারশিপের, তাই
জাপান মার্কেট প্রায় 5% ক্র্যাশ করেছে। ক্লিয়ার? জাপান মার্কেট 5% ক্র্যাশ করার জন্য আজকে এশিয়ার বহু দেশ কিন্তু প্যানিকে ছিল, নাম্বার ওয়ান। অন্যদিকে উল্টো স্টোরি চায়নাতে। চায়না কি করেছে? চায়না কিন্তু একটা টাইমে 9, 10, 11, 12% হারে গ্রো করতো, বিকজ তাদের গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিত। বাট যখন ইনফ্লেশনের সঙ্গে বিট করতে পারলো না, তখন কিন্তু তারা আবার ইনফ্লেশনকে প্রায়োরিটি দিয়ে মার্কেটে স্টিমুলাস সব কমিয়ে নিল। কিন্তু করোনা বা তার পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত জিওপলিটিক্যাল সিনারিও তৈরি হয়েছিল, সবাই কিন্তু চায়না থেকে বিমুখ হয়ে যাচ্ছিল। চায়না থেকে যত সমস্ত বাইরের প্লেয়াররা, মানে ফরেন মানি, তা সেটা কিন্তু বেরোচ্ছিল, এবং তার অনেকটা কিন্তু কোথায় আসছিল? ইন্ডিয়াতে। ক্লিয়ার? এবারে চায়না কিন্তু স্টিমুলাস প্যাকেজ দিতে শুরু করেছে, অর্থাৎ সে তার ওল্ড স্ট্র্যাটেজিতে ফিরে যাচ্ছে। মিনস ইন্টারেস্ট রেট কমিয়ে দিল, যাতে করে মানে আপনি সিস্টেমে যখন টাকাকে মানে ইনজেক্ট করবেন, যখন গভর্নমেন্ট বড় বড় প্রজেক্ট ডিক্লেয়ার করবে, অটোমেটিক্যালি কি হবে? কি তাতে গ্রোথটা বৃদ্ধি পাবে। এই ধরনের একটা সিনারিও কিন্তু চায়না করেছে। যদি গত 1-1.5 মাসের যদি আপনাকে হিস্ট্রি বলা যায়, সেখানে কিন্তু চায়না ধরুন তার যে উপর থেকে 15% পর্যন্ত নিচে চলে গেছিল, কিন্তু এই স্টিমুলাসের পরে সেই 15%কে ছাড়িয়ে আরো 10% উপরে চলে গেছে, এবং চায়না একটা বিগ বুল রানের দিকে এগোচ্ছে। দেন কি হতে পারে? প্রথমত হচ্ছে, চায়না মার্কেট কিন্তু ইন্ডিয়ার তুলনায় সস্তা। সেখানে কেউ যায় না আলাদা কথা, তাদের এর জন্য, কিন্তু কেউ কেউ তো যায়। যেমন ধরুন ইন্ডিয়ান মার্কেট 24-এর পিইতে ট্রেড করছে, কিন্তু চায়না মার্কেট 16-17-র পিইতে ট্রেড করে, অর্থাৎ ইন্ডিয়ান মার্কেট একটু প্রিমিয়ামে ট্রেড করে। তাহলে প্রথম কথা হচ্ছে চায়নাই চিপ। এবারে প্রবাবিলিটি হচ্ছে F2 ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারা কি করতে পারে? ইন্ডিয়ান মার্কেটে সেল করতে পারে, চায়নাতে টাকা নিয়ে যেতে পারে। তার জন্য আমাদের মার্কেট ফল করতে পারে, আজকে নাকি ফল করেছে অন দ্যাট লজিক। তৃতীয় যে সিনারিটা হতে পারে, যদি আজকে চায়না তার স্টিমুলাস প্যাকেজ দেওয়া শুরু করে, ওদিকে ইউএস ইলেকশনের কারণে যদি ফেডারেল রিজার্ভ এই বছরেই আরেকবার রেট কাট করে বা দুবার রেট কাট করে 0.25 বেসিস পয়েন্ট করে করে, তাহলে তারা কিন্তু প্রায় 1% রেট কাট করে ফেলবে এবছরই, পরের বছর আবার 1%, তারপরের বছর 0.5%, প্রায় 2.5% রেট কাট করবে। সুতরাং এমতো একটা পরিস্থিতিতে যতই ইনফ্লেশনের প্রেসার থাকুক, যদি ইন্ডিয়া গভর্নমেন্ট অর্থাৎ আরবিআই তারা যদি রেট কাট করা শুরু করে, তাহলে কিন্তু ইন্ডিয়ান মার্কেট ও আরেকটা র্যালি দিতে পারে। কারণ ইন্ডিয়ান যে ডোমেস্টিক মানি, দেখুন বেসিক্যালি যদি দেখা যায়, আজকে F2 যদি আজকে ইন্ডিয়া থেকে চায়নাতে যায়ও, যদি আপনি সিকোয়েন্স দেখেন গত 9 মাস 10 মাস ধরে দেখা যাচ্ছে যে ডোমেস্টিক মানি কিন্তু আমাদের দেশের টাকা কিন্তু আমাদের মার্কেটকে ড্রাইভ করেছে। ক্লিয়ার? তো এই ধরনের কিন্তু একটা সিনারিও তৈরি হচ্ছে। ফ্রেন্ড দেখুন, শেয়ার বাজারে একটু ইন্টেলেক্ট লাগে, আপনাকে কিন্তু অ্যাকর্ডিংলি কিন্তু প্ল্যান করতে হবে। ঠিক আছে? তো এই দুটি কারণেই মেনলি আজকের মার্কেট ক্র্যাশ করেছে বলে লজিক। ঠিক আছে? মার্ক মোবিয়াস মানে অত্যন্ত বড় ইনভেস্টর, এবং উনি যখন কোনো কথা বলেন তার অথেন্টিসিটি অত্যন্ত ভালো থাকে। উনি বলছেন সেন্সেক্স মে হিট 1 লাখ মার্ক বাই ডিসেম্বর 2024 এমিড লং টার্ম বুল ট্রেন্ড। যদিও দীর্ঘদিন ধরে বুল ট্রেন্ড চলছে,
সেন্সেক্স অর্থাৎ বিএসসি কে বলা হয়, মানে বোম্বে স্টক এক্সচেঞ্জ কে বলা হয় সেন্সেক্স। এবারে যদি আমি বলি বিএসসি সেন্সেক্স এখন কোথায় আছে, আপনি এখানে গেলে পাবেন বিএসসি সেন্সেক্স আছে এখন ধরুন প্রায় 84,000 কি 86,000-এ, 84,000, আজকে 1200 পয়েন্ট নিচে এসছে, আজকের দিনে দাঁড়িয়ে 84,300-র কাছে আছে। উনি বলছেন এই 84,000 এই ডিসেম্বরের মধ্যে 1 লাখ হতে পারে। মিনস উনি এক্সপেক্ট করছেন এখান থেকে 20% জাম্প এই 3-4 মাসের মধ্যে। ঠিক আছে, এবারে বিভিন্ন লোক বিভিন্ন ওপিনিয়ন দেয়, সবার কথা শুনবেন, করবেন সেটা যেটা আপনার ভালো লাগবে। ক্লিয়ার? সুতরাং উনি বলছেন যখনই নিচে আসবে তখনই আপনারা কেনার চেষ্টা করুন। অন্যদিকে সেন্টার কিন্তু ভোটের আগে চাল, চিনি সেগুলোর উপরে যে সমস্ত ব্যান লাগিয়েছিল, চাল তারা কিন্তু এক্সপোর্ট করার অনুমতি দিয়েছে। যে রাইস ইম্পোর্টের মানে এক্সপোর্টের উপরে 20% চার্জ বসিয়ে দিয়েছিল, সেই চার্জ কিন্তু প্রায় 10% কমিয়ে দিয়েছে। মিনস আপনারা রাইস এক্সপোর্ট বাড়াতে পারেন টু বুস্ট এগ্রিকালচার সেক্টর। আর চর্চা অলরেডি করে ফেলেছি, আন্ডার পারফরমেন্স অন মিড ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপ। মিড ক্যাপ স্মল ক্যাপ আগামী দিনে সেই অর্থে র্যালি দেবে না বা কারেক্ট করতে পারে, হোয়ারএজ লার্জ ক্যাপ আপনাদের এর বেশি র্যালি দিতে পারে। এবারে এই লার্জ ক্যাপের মধ্যে যে সমস্ত শেয়ার বেটারলি পারফর্ম করবে আমি সেটা নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে চর্চা করব। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী আপনারা সিদ্ধান্ত নেবেন। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো করতে সুবিধা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের এপিসোডে।